মহান বিজয় দিবস কাল বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ, কড়া নিরাপত্তা। মুজিব বর্ষ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে বালু দিয়ে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য, আগামীকাল উদ্বোধন। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের 2 মামলায় 14 আসামির বিরুদ্ধে পিবিআই এর অভিযোগপত্র। জলাবদ্ধতার কারণে হাওরে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা, এখনো বীজতলাই তৈরি করতে পারেনি কৃষক। এবং রাঙামাটির নানিয়ারচরে কমলার ব্যাপক ফলন, করোনায় চাহিদা বেড়ে যাওয়ায় লাভের আশা কৃষকের। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। কাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বীর শহীদদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে গোটা জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে সাজানো হয়েছে নতুন সাজে। কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত পোহালেই বীর শহীদদের শ্রদ্ধা জানাবে গোটা জাতি। প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। 49তম বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি। লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদি। বিজয় দিবসকে সামনে রেখে চলছে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের শেষ মুহূর্তের কাজ। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং তুলির আঁচড়। যথাযথভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের সিভিল, তারপরে ইলেকট্রিক্যাল এবং আরবারিকালচার সমস্ত বিভাগ যথাযথভাবে এটা করেছে। এবার করোনা মহামারীতে সবাইকে মাস্ক পরে আসার আহ্বান জানানো হয়েছে। কড়া নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধে যারা আসবেন, আমরা সবাইকে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করতে চাই, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে আসেন, সবাই যেন মাস্ক পরে আসেন এবং স্বাস্থ্যবিধি মেনে আসেন। আমি সবাইকে সেই বিনীত অনুরোধটুকু করি। 16ই ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সবশেষ পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এই মুহূর্তে স্মৃতিসৌধে কি ধরনের প্রস্তুতির কাজ চলছে এবং করোনার স্বাস্থ্যবিধি বজায় রাখতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দেখুন, প্রতিবারের মতো কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এরই মধ্যে বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। সাভার গণপূর্ত বিভাগের কর্মীরা কিন্তু প্রায় 15 দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধকে একটি নতুন রূপ দিয়েছেন। সাভার স্মৃতিসৌধ কিন্তু বিজয়ের দিবসকে উদযাপন এবং বিজয় দিবসের সেই শুভ লগ্নের এখন অপেক্ষায় রয়েছে। এই সাভার জাতীয় স্মৃতিসৌধের কিন্তু যে সবুজ চত্বর রয়েছে, সেই সবুজ চত্বর কিন্তু ফুলে ফুলে সাজানো হয়েছে। এখানে কিন্তু বেশ কিছু বাহারি গাছগাছালি দিয়ে কিন্তু এই স্মৃতিসৌধের যে সিঁড়ি রয়েছে, চত্বর রয়েছে, সেগুলো কিন্তু সাজানো হয়েছে এবং এখানে কিন্তু এরই মধ্যে যাবতীয় যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, সেটি গতকালকে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। কিন্তু আজকে দিনে আমরা দেখতে পেয়েছি যে গণপূর্ত বিভাগের কর্মীরা শেষ মুহূর্তে যদি তাদের অগোচরেও যদি কোথাও কোনো ঘাটতি থেকে থাকে, সেই ঘাটতি পূরণের লক্ষ্যে আমরা দেখেছি সকাল থেকে গণপূর্ত বিভাগের কর্মীরা আজকেও কাজ করেছে এবং এখানে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু দেখভাল করেন ঢাকা জেলা পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার গতকালকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে জানিয়েছিলেন যে বরাবরের মতো তারা এবছরও নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় তারা গড়ে তুলেছেন এবং এবছর যেহেতু করোনা ভাইরাসের একটা সংক্রমণ এবং এই স্মৃতিসৌধে যখন শত শত মানুষের, হাজার হাজার মানুষের আগমন ঘটবে, তখন কিন্তু এই করোনা ভাইরাস যদি কারো মধ্যে উপস্থিতি থাকে সেখান থেকে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। যার কারণে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিসৌধের প্রধান ফটকে একটি টানেল স্থাপন করা হয়েছে, যে টানেলটি দিয়ে যেখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন, সেই টানেলের ভিতর দিয়ে তারা যখন প্রবেশ করবেন তখন তারা জীবাণুনাশক তাদেরকে স্প্রে করা হবে, তখন তারা জীবাণু মুক্ত স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করবেন। এবং ঢাকা জেলা পুলিশ সুপার গতকালকে আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে যারা সৌধ প্রাঙ্গণে
শ্রদ্ধা নিবেদন করতে আসবে সবাই যেন মাস্ক পরে আসে, এই বিষয়টির জন্য কিন্তু তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। মাস্কের বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। কিছু সময় আগে আমি দেখতে পেয়েছি যে এই স্মৃতিসৌধের নিরাপত্তার দায়িত্বে যে সকল পুলিশ সদস্যরা থাকবে তাদেরকে কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। কে কোথায় দায়িত্ব পালন করবে, যে কোন অফিসারদের সাথে কারা কারা দায়িত্ব পালন করবেন, কোন স্পটে তারা দায়িত্ব পালন করবেন, কিভাবে তারা দায়িত্ব পালন করবেন এবং রাত্রিকালীন সময় তারা কোথায় অবস্থান করবেন, কোথায় খাবেন, সব বিষয়টা কিন্তু কিছু সময় আগে ঢাকা জেলা পুলিশ সুপার কিন্তু এখানে উপস্থিত যে সকল পুলিশ সদস্যরা এসেছেন দায়িত্ব পালন করার জন্য তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং সৌধ কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে যারা জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করতে আসবে হয়তোবা তখন তারা স্বাস্থ্যবিধির বিষয়টি ব্যত্যয় হলে তারা বন্ধ করে দিবে যে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। রাজাকারের তালিকা ২৬ মার্চের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকমা মোজাম্মেল হক। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। পরে ভাস্কর্য ইস্যু নিয়ে মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেন, ভাস্কর্য বিরোধিতাকারীরা মতলববাজ, এরা ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে করছে, নানা ফতোয়া দিচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ না নিতে একটি গোষ্ঠী ফতোয়া দিয়েছিল উল্লেখ করে মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেন, সেই গোষ্ঠী এখন নিজেদের প্রয়োজন মতো নানা ফতোয়া দিয়ে কাজ উদ্ধার করছে। ভাস্কর্য ভাঙা নিয়ে ফতোয়া দিয়ে ইসলাম ধর্মের অবমাননা করা হচ্ছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, ৭০ সালে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমনি ঐক্যবদ্ধ হয়েছিলাম, আজকে তার রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে তাদের প্রতিহত করব। সাইবার সিকিউরিটি এবং টেলিকমিউনিকেশন অ্যাক্টে গ্রামীণ ফোনের বিরুদ্ধে মামলা বিষয়ে সংবাদ সম্মেলন করছে তেজগাঁও জোনের ডিসি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা তাদের সাথে যোগাযোগ করবো কেন? আমরা তারা যারা এই কাজটি করেছেন, যারা এই গ্রামীণ ফোনে চাকরি করে চাকরিরত অবস্থায় গ্রাহকের সিমে রেজিস্ট্রেশনের ব্যবহৃত তথ্যগুলি টাকার বিনিময়ে চলে দিয়ে দিচ্ছে, সে প্রমাণ আমাদের কাছে আছে এবং সেটা আছে বলেই আজকে মামলা রুজু হয়েছে। কত টাকা নিচ্ছে এটা তথ্য যেতে আসবে, এই দিকগুলো সাইবার সিকিউরিটি এবং টেলিকমিউনিকেশন অ্যাক্টে গ্রামীণ ফোনের বিরুদ্ধে মামলার বিষয়ে সংবাদ সম্মেলন করছিল তেজগাঁও জোনের ডিসি। আমরা এতক্ষণ সরাসরি সেটি দেখছিলাম। চলে যাচ্ছি খবরের পরের অংশে। আগামী ২৬ মার্চের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করবে সরকার। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। তিনি জানান, এবারের তালিকাকে বিতর্ক ও প্রশ্নের ঊর্ধ্বে রাখতেই এ সংক্রান্ত আইন প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। ২০২১ সালের শুরুতেই সংসদে পাশের জন্য তোলা হবে বিলটি। ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত রাজাকার আল-বদর সহ অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্য হয়ে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় তাদের তালিকা তৈরির সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। গত বছর স্বাধীনতার ৪৮ বছরের মাথায় রাজাকারের তালিকা প্রকাশ করে তুমুল সমালোচনার মুখে পড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অভিযোগ ওঠে, গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামও এসেছে রাজাকারের তালিকায়। ব্যাপক ক্ষোভের মুখে সংশোধনের জন্য বিতর্কিত তালিকা স্থগিত করে সরকার। এবার বিতর্ক এড়াতে তালিকাটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে। প্রস্তুত করার পর যা প্রকাশের জন্য সরকারকে সুপারিশ করা হবে। এই বিধান রেখেই এই সংক্রান্ত আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি সংসদের পরবর্তী অধিবেশনেই আইনটি পাশের জন্য তোলা হবে। কেউ যদি চ্যালেঞ্জ করে রাজাকার তালিকা তারা করলেন কিসের, কোন আইনের বলে, আইনগত ভিত্তির জন্যই আইনটা প্রণয়ন করা হয়েছে। সেই আলোকে তালিকা প্রস্তুত হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২০ কার্যকর হলে রাজাকারের তালিকা গ্যাজেট আকারে প্রকাশেও কোনো বাধা থাকবে না বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। কেউ বিতর্ক করতে চাইলে চিরদিনই বিতর্ক করতে পারবে। বিতর্ক কেউ করবে কি করবে না সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় নিয়ম মতো দায়িত্ব পালন করা। সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কোনো আইন হয় নাই, এটা আদালতের এখতিয়ার।
রাজাকারের তালিকা প্রকাশের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সম্পর্ক নেই বলেও জানান মন্ত্রী। বলেন, এই জন্য ট্রাইব্যুনাল আছে। কেউ বাদী হয়ে সুনির্দিষ্ট অভিযোগ আনলে তালিকাভুক্ত রাজাকারদের বিরুদ্ধে মামলা করা যাবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস আজ। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 1971 সালের এই দিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানি সেনাদের কাছে অবরুদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হানাদার মুক্ত করে। 14 ডিসেম্বর সন্ধ্যায় পাক বাহিনী চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে পালিয়ে গেলে আনুষ্ঠানিকভাবে বিজয় পতাকা উত্তোলন করা হয় 15 ডিসেম্বর। এদিকে নানা আয়োজনে খাগড়াছড়ি হানাদার মুক্তি দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কর্মসূচি পালন করে। 1971 সালের 15 ডিসেম্বর সকাল 10:30টায় খাগড়াছড়িতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। রাজধানীর দোলাইর পাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে না এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে আলেমরা ভাস্কর্যের পরিবর্তে মুজিব মিনার তৈরির প্রস্তাব দিয়েছেন। সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার রাতে আলেমদের সঙ্গে বৈঠকের বিস্তারিত নিয়ে দুপুরে সচিবালয়ের সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান আসাদুজ্জামান খান। তিনি বলেন, কোনো কিছুই সংবিধানের বাইরে হবে না। আওয়ামী লীগ নতজানু রাজনীতি করে না, তবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হবে না বলেও জানান মন্ত্রী। আলেমরা সরকার বিরোধী কোনো আন্দোলন না করার অঙ্গীকার করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সামাজিক মাধ্যমে অপপ্রচার ও গুজব বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন আলেমরা। প্রধানমন্ত্রীর সঙ্গে আলেমদের দেখা করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান আসাদুজ্জামান খান। এখানে একটা মুজিব মিনার তৈরি করার জন্য কুতুব মিনারের আদলে লিখিত প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো ছিল আমরা সবগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি। এই আলাপ আলোচনাগুলো আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো বলেই আমরা বিশ্বাস করি এবং আমরা যতটুকু আলাপ করেছি আমরা মনে করি যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নির্মাণ করা হচ্ছে বালুর ভাস্কর্য। এক সপ্তাহ ধরে এটি নির্মাণ করছেন শিল্পীরা। আগামীকাল মহান বিজয় দিবসে উদ্বোধন করা হবে ভাস্কর্যটি। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ভাস্কর্য নির্মাণে সার্বিক সহযোগিতা করছে ব্র্যান্ডিং কক্সবাজার নামে একটি সংগঠন। নির্মাণ কাজে অংশ নিচ্ছেন কামরুল হাসান শিপনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের 10 জন সাবেক শিক্ষার্থীর একটি দল। শিল্পীরা জানিয়েছেন, প্রায় 6 ফুট উচ্চতা ও 14 ফুট প্রশস্ত এই ভাস্কর্যটি হতে যাচ্ছে যাবৎকালের বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড় বালুর ভাস্কর্য। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য নির্মাণের মাধ্যমে সবার মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যের কথা জানালেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বলেন, ভাস্কর্য নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীর বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টার সবচেয়ে বড় প্রতিবাদ এটি। এই বালুর ভাস্কর্যের স্থায়িত্ব থাকবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। পর্যটক সহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ভাস্কর্যটি। এটার খুব ফিট এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম লিপু। লিপু, ভাস্কর্য নির্মাণের কাজ কতদূর এগিয়েছে আর সেখানে মোট কয়টি ভাস্কর্য নির্মিত হচ্ছে? সাধারণ মানুষের আগ্রহ কেমন দেখছেন ভাস্কর্যগুলো নিয়ে? ভাস্কর্য নির্মাণের কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে বলা চলে। আমি কথা বলেছি, যে ভাস্করের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ইতিমধ্যে প্রায় 90% কাজ তারা শেষ করেছে। একটু দেখাতে চাই আপনাদেরকে। মূলত সেখানে ভাস্কররা আছেন, তারা কাজ করছেন বঙ্গবন্ধুর যে বালির ভাস্কর্য, সেটি আজকের মধ্যে তারা শেষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আসলে একটা বিষয় বলে রাখি, তো ভাস্করদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন এটি মূলত সর্ববৃহৎ এই যে বালি ভাস্কর্য। এর আগেই তারা এত বড় ভাস্কর্য কখনো নির্মাণ করেনি এবং এটি কক্সবাজারের
দীর্ঘতম সমুদ্র সৈকতে এটি মূলত প্রথম ভাস্কর্য। মূলত একটি ভাস্কর্য তারাই নির্মাণ করছেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু যেই প্রতিকৃতি সেটি দেখতে পাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই যে ভাস্কর আছেন যিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করছেন, কাজ করছেন, ভাস্কর কামরুল হাসান সাথে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তো মূলত বঙ্গবন্ধু ভাস্কর্য আপনারা এখানে নির্মাণ করছেন, এটি আসলে কত ফুট উচ্চতায় হবে এবং কেন আপনারা এই হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য কক্সবাজার সমুদ্র সৈকতে করছেন? ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন আমাদের দেশে বর্তমানে একটা ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য যে মৌলবাদী গোষ্ঠী অপচেষ্টায় লিপ্ত হয়েছে, যে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের জন্য তারা ভাস্কর্য এবং মূর্তিকে একসাথে করে একটা আন্দোলন করার চেষ্টা করছে, অপচেষ্টা। তো আমরা তাদের এই অপচেষ্টার প্রতিবাদ স্বরূপ পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে মহান নেতার প্রতিকৃতি বা ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছি। তো আমরা তাদেরকে শিল্পের মাধ্যমে তাদের এই উগ্র মৌলবাদের জবাব দিতে চাই যে কখনো বঙ্গবন্ধুর অস্তিত্বকে বাংলাদেশ থেকে বিলীন করা যাবে না। তাদের শিল্প, ভাস্কর্য এগুলো ইস্যু নয়, তাদের মূল ইস্যু হচ্ছে যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে দেখলে তারা ভয় পায়। সেই 1971 সাল থেকে তারা যে ভয়টা পাচ্ছে, এটা এখনো তাদের ভিতরে সেই ভয়টা আছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ভাস্কর কামরুল হাসান যেভাবে বলছিলেন, আসলে একটি উগ্র মৌলবাদী গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে চায় না বাংলাদেশে। তো সেটির প্রতিবাদ স্বরূপ এখানে কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকতে সে বালির ভাস্কর্য তারা নির্মাণ করছে। বালির ভাস্কর্যের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন 1971 সালের সেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের একটি প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর। সেখানে লেখা আছে এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়তে যে বালির ভাস্কর্য নির্মাণ করা হয়েছে সেটা আগামীকালকে সকাল 11:30টায় সেটি উদ্বোধন করা হবে এবং আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এখানে আসলে টুরিস্ট পুলিশের সদস্যরা আসেন, এটি নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাবের সদস্যরাও আছেন, র্যাবের সদস্যরাও কিন্তু কাজ করছেন এখানে। তো আসলে সার্বিক বিষয়ে এখানকার স্থানীয় মানুষের আগ্রহের কোনো কমতি নেই। পর্যটকরাও কিন্তু এখানে এটি খুব সহজভাবে নিয়েছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য কক্সবাজার সমুদ্র সৈকতে, দীর্ঘতম সমুদ্র সৈকতে এই বালির ভাস্কর্যটি একটি জানান দিচ্ছে এই যে উগ্র মৌলবাদী যে গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বাধা দিচ্ছে, সেটির প্রতিবাদ স্বরূপ এই কাজটি করছেন। জেলা প্রশাসনের সহযোগিতায় ব্র্যান্ডিং কক্সবাজার এই কাজটি করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 10 জন শিক্ষার্থী, প্রাক্তন এবং বর্তমান 10 জন শিক্ষার্থী সেই কাজটি করছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম লিপু। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বেলা 11টায় অনুষ্ঠিত হয় পদযাত্রা ও মানববন্ধন। এতে অংশ নেন কুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। নড়াইলে আদালত সড়কে মানববন্ধন করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে রংপুর শিক্ষক সমিতির ব্যানারে নগরীর জেলা স্কুলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে হবিগঞ্জ। স্বাধীনতার বিপক্ষে শত্রুরা যেন আর কখনো একটি পাও অগ্রসর হতে না পারে, এই স্বাধীনতাকে বিপর্যস্ত করবার জন্য দরকার হলে আমরা শিক্ষক সমাজ সেই জন্য নেমে এসেছি রাস্তায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেশে করোনায় আরও 40 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 26 এবং নারী 14 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,129 জনের। 140টি ল্যাবে 24 ঘন্টায় 19,054 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,877 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.85%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,94,209 জনে। সুস্থ হয়েছেন আরও 2,884 জন। এ নিয়ে মোট সুস্থ 4,26,729 জন। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রী সহ ডুবে গেছে একটি ট্রলার। উদ্ধার করা হয়েছে এক নারীর মরদেহ, এখনও নিখোঁজ 50 জন।
এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, কখন এই দুর্ঘটনাটি ঘটলো আর উদ্ধার কাজ চলছে কিনা এখন? আমরা জানি যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা একটি উত্তাল নদী। মেঘনা নদীর দিয়েই আসলে মূলত ক্যারিংচর থেকে ঢালচরের দিকে যাত্রীবাহী বরযাত্রীবাহী ট্রলারটি যাচ্ছিল। মূলত ট্রলার বলা হলো, এটি ইঞ্জিন চালিত নৌকাই বলা চলে। এখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয়েছিল, প্রায় 50 জনের মতো যাত্রী ছিল বলে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। এবং এদের প্রত্যেকেই ট্রলারটি ডুবার পরপরেই নিখোঁজ হয়ে যায়। এ পর্যন্ত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, এরকম একটি ছবি আমার হাতে এসে পৌঁছেছে। তবে স্থানীয়ভাবে একাধিক সূত্র যদিও 6 জন 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে হাতিয়া থানার ওসি সাথে আবুল খায়েরের সাথে একাধিকবার আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন পুলিশ এখনো কোনো লাশ তাদের হাতে পায়নি, তবে তিনিও জানিয়েছেন একটি লাশ উদ্ধার হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। আমরা হয়তোবা সুনির্দিষ্টভাবে পরবর্তী বুলেটিনে জানাতে পারবো যে আসলে কতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে যেহেতু প্রায় 50 জনের মতো যাত্রী ছিল, তাদের প্রত্যেকেই নিখোঁজ রয়েছে এমনটি প্রায় নিশ্চিত, কারণ যতজন ছিলেন তাদের কেউই জীবিত খুব বেশি উদ্ধার হয়েছে বলে এখনো জানা যায়নি। কে কোথায় আছে, কয়জন জীবিত উদ্ধার হয়েছে, কয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি একটু সময় নিয়ে আমরা হয়তো বিস্তারিত জানাতে পারবো। কারণ স্থানীয়ভাবে যেই তথ্য পাচ্ছি সেটিকে ক্রস চেক করে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী, নৌ পুলিশ এবং কোস্টগার্ড তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী বুলেটিনে জানাতে পারবো। তবে এখনো পর্যন্ত নৌ পুলিশ, হাতিয়া থানা পুলিশ কিংবা কোস্টগার্ড কোনো পক্ষই কতটি লাশ উদ্ধার করা হয়েছে সেই তথ্য সুনির্দিষ্টভাবে দিচ্ছে না। যদিও স্থানীয়ভাবে একাধিক সূত্র 7টি লাশ উদ্ধার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা আশা করছি পরবর্তী বুলেটিনে আমরা বিস্তারিত দিতে পারবো। এবং নৌকাটি কি কারণে ডুবে গেছে সেটিও নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। নোয়াখালী থেকে ট্রলারডুবির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয় এবং ধর্ষণের ঘটনায় দায়ের করা 2 মামলায় 14 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পিবিআই। দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল ও জেলা কার্যালয়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। গত 2 সেপ্টেম্বর বেগমগঞ্জের এখলাসপুরে ওই নারীকে নির্যাতন করা হয়। ঘটনার 1 মাস পর 4 অক্টোবর নির্যাতনের শিকার ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে 9 জনকে আসামি করে মামলা করেন। এর 2 দিন পর ধর্ষণের ঘটনায় 2 জনকে আসামি করে আরও একটি মামলা করা হয়। এরপর দেশজুড়ে আলোচিত এই মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। তদন্ত শেষে দুপুরে অভিযোগপত্র জমা দেন তারা। 2 মামলায় 11 জনকে আসামি করা হলেও তদন্তকালে আরও কয়েকজনের নাম উঠে আসে। এই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি 12 জন, পলাতক রয়েছে 4 জন। সর্বমোট 14 জন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। এজাহার নামে আসামির সংখ্যা 9 জন এবং 9 জনের মধ্যে 8 জন এই ঘটনায় জড়িত এবং 1 জন যার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। লক্ষ্মীপুরের রামগতিতে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আসামি মিজানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার আটক মিজানকে আজ গ্রেপ্তার দেখিয়ে আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। সোমবার রাতে 4 জনকে আসামি করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন নির্যাতিত নারীর বাবা। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে রামগতি উপজেলার চর সেকান্তরে বাবা মাকে বেঁধে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করে কয়েকজন যুবক। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এখনও চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিত ওই নারী। রাজধানী সহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2021 শিক্ষাবর্ষের জন্য অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়। 27 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। 30 ডিসেম্বর লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 110 টাকা। 2021 শিক্ষাবর্ষের জন্য ঢাকা মহানগরীর 44টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 9ম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। রাজধানীর সবগুলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে 3টি গুচ্ছে ভাগ করা হয়েছে।
প্রতিটি গুচ্ছে পৃথক আবেদন করতে হবে। তবে একটি গুচ্ছ থেকে সর্বোচ্চ 5টি বিদ্যালয় পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা। প্রত্যেক বিদ্যালয়ের জন্য 50% এলাকা কোটা নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে আসন্ন শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের হাওরে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতি বছর নভেম্বর থেকে বোরো আবাদ শুরু হলেও এবার এখনও বীজতলাই তৈরি করতে পারেনি কৃষক। সময় মতো চাষাবাদ শুরু করতে না পারায় বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তারা। 4 দফা বন্যা ও ভারী বৃষ্টির কারণে এবার সুনামগঞ্জের নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি বইছে। ফলে পাগনার হাওর, খরচার হাওর, দেখার হাওর, শনির হাওর সহ ছোট বড় প্রায় 50টি হাওর ডুবে আছে পানির নিচে। প্রতি বছর নভেম্বর থেকে বোরো ধানের বীজতলা তৈরির কাজ শুরু হলেও এবার তা করতে পারেননি কৃষকরা। তাই বোরো আবাদ নিয়ে শঙ্কায় তারা। কৃষকদের দাবি, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের রাস্তা নষ্ট হওয়ায় এই অবস্থা দেখা দিয়েছে। এখনো আরও পানি আছে, অনেক পানির লেগে আমরা জাল ফেলাইতে পারি না, লোয়া দেওয়া যেত না, অনেক লোয়া যাবে বাড়তে, আবার লাস্টে পানি সময় যাইতেছে, দিন যাইতেছে, পানি কোন দিন বাড়ি নাইতাম ধান আর কোন দিন করতাম। আমরা চাইলাম যে সরকারের কাছে যে আমরা পানিটা দ্রুত জায়গা করি একটা ব্যবস্থা করার জন্য। হাওরের পানি দ্রুত নিষ্কাশনে বাঁধ কেটে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বিষয়টি মাথায় নিয়েছি যাতে কৃষকগণ তাদের নির্ধারিত সময়ে বীজতলা তৈরি সহ ধান আবাদ করতে পারে। এই কারণে উপজেলা পর্যায়ে আমাদের যে শাখা কর্মকর্তা রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তাদের পরামর্শক্রমে আমরা আমাদের যে প্রযোজ্য স্থান আছে বেড়িবাঁধের সেই স্থানগুলো কেটে দিচ্ছি। কৃষকদের ক্ষতি পোষাতে দ্রুত চারা গজায় এমন ধানের বীজের পাশাপাশি হাইব্রিড বীজ রোপণের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু একটাই ফসল, সুতরাং তাদের কৃষকের চিন্তা থাকবে। আমরাও সেই জন্য কৃষকদের বিভিন্ন কর্মশালা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন মাঠ দিবসে তাদেরকে বলে যাচ্ছি যে আমরা স্বল্প মেয়াদী ধান চাষ করে এবং যাতে আপনাদের কোনো ক্ষতির সম্মুখীন হয় সেই জন্য আপনারা আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন। এবছর সুনামগঞ্জে 2,20,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আইনের প্রয়োগ না থাকায় খাগড়াছড়ি ও মেহেরপুরের শতাধিক ইটভাটায় অবাধে চলছে কাঠ পোড়ানোর মহোৎসব। এসব ইটভাটার অধিকাংশেরই নেই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অবৈধ এসব ইটভাটার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হলেও নিশ্চুপ প্রশাসন। লোকালয় ও কৃষি জমি ঘেঁষে খাগড়াছড়ির দীঘিনালায় গড়ে উঠেছে ইটভাটা। পাহাড়ি বন থেকে আম, কাঁঠাল, গামারি সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে এক শ্রেণীর দালাল ইটভাটায় জ্বালানি হিসেবে তা সরবরাহ করেন। ফলে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। পাহাড় থেকে লাকড়ি বেচছে, আমরা লয়ে আসছি গাড়ি ভরে। 45 মন, 48 মন, 47 মন, 50 মন লাকড়ি আসে। আইন অনুযায়ী ইটভাটায় শতভাগ কয়লার ব্যবহার এবং পরিবেশ বান্ধব জিগজাগ চিমনি ব্যবহারের কথা থাকলেও তা মানছেন না ভাটা মালিকরা। প্রশাসন এবং বন বিভাগ একেবারেই উদাসীন এবং এই উদাসীনতার সুযোগে বছরের পর বছর ধরে অনেকটা প্রকাশ্যেই এখানকার সামাজিক বনের গাছ, এখানকার মানুষের ব্যক্তিগত বাগানের গাছ নির্বিচারে অবাধে ফোরানো হচ্ছে, কাটা হচ্ছে। আমার এখানে 50 টন কয়লা অলরেডি ফিল্ডে মজুদও আছে, আপনি কালকে এসে দেখেন আমি কয়লা পোড়াচ্ছি কি পোড়াচ্ছি। প্রশাসনের দাবি বনদস্যুদের প্রতিরোধ ও ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে টাস্কফোর্সের অভিযান সহ নানা কার্যক্রম চলছে। টাস্কফোর্স আছে, উপজেলা প্রশাসন আছে, তারপর বিজিবি আছে এবং পুলিশ প্রশাসন আছে। এর মাধ্যমে একটা টাস্কফোর্স পরিচালনা করে এই কাঠগুলো যাতে পোড়াতে না পারে এবং মানে নিয়ম বহির্ভূতভাবে যাতে ইটভাটা চলতে না পারে সেই ব্যবস্থা করা উচিত। মেহেরপুরের অর্ধশতাধিক ইটভাটায়ও অবাধে চলছে কাঠ পোড়ানো। অবৈধ ইটভাটা মালিকদের অপতৎপরতা বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কয়লার মিস্ত্রি না পাওয়ার কারণে এক প্রকার বাধ্য হয়েই কাঠ দিয়ে কয়লা ইট পোড়ায়। যারা বাগান করছে, বাগানগুলি মারা যাচ্ছে, সেই বাগান থেকে খড়িগুলি আমাদের এখানে বরিশাল, পিরোজপুর থেকে ম্যাক্সিমাম খড়ি এখানে আসে। লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধে অভিযানের প্রস্তুতি সহ নানা পরিকল্পনা জেলা প্রশাসনের। কয়লা পোড়ানোর শুরুর দিকে কিছু কাঠ তাদের লাগে, আমরা ওই পর্যন্ত তাদেরকে অ্যালাউ করেছি, যেহেতু আগুনটা ধরাতে হবে, শুধু আগুন ধরানোর স্বার্থে। কিন্তু তার মানে এই না যে পুরো সিজনই তারা এই কাঠ দিয়ে কন্টিনিউ করবে, কাঠ দিয়ে চালিয়ে যাবে। 2013 সালে পরিবেশ রক্ষায় আইন করে ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার নিষিদ্ধ করা হয়। শাহনাজ পারভিন,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাঙামাটির নানিয়ারচরে বাম্পার ফলন হয়েছে কমলার, তবে ফলন উপযোগী আবহাওয়া থাকায় এবারের কমলা আকারে বড় এবং খেতেও অনেক মিষ্টি। ফলন নিয়ে বেশ আশাবাদী বাগান চাষিরা। করোনার কারণে চাহিদা বেড়ে যাওয়ায় এবার লাভ বেশি হবে বলে মনে করছেন তারা। একসময় কমলা শুধু দেশের বাইরে থেকেই আসতো, কিন্তু এখন বাস্তবতা বদলেছে। বাগান চাষিদের ইচ্ছা ও শ্রমে কমলার ব্যাপক ফলন শুরু হয় দেশেই। রং, গন্ধ আর স্বাদে রাঙামাটির নানিয়ারচর কমলার জন্য এখন প্রসিদ্ধ। এবারের মৌসুমে বাগান এখন হলুদে সবুজে ভরে উঠেছে। উপজেলার বুড়িঘাট সাবেক্ষণে বাগানগুলোতে এখন শোভা পাচ্ছে রঙিন কমলা। পাহাড়ের ঢালে এক একটি কমলার বাগান থেকে এবছর 5 থেকে 10 লাখ টাকা আয় হবে বলে আশা করছেন বাগান মালিকরা। করোনার প্রাদুর্ভাবে ভিটামিন সি এর চাহিদা বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে এবার কমলার চাহিদা বেশি হতে পারে বলে মনে করছেন চাষিরা। ফলগুলো অনেক বড় হয়ে গেছে, তারপরে এবছর এই কমলার সিজন খুব ভালো। কমলা ভালো হওয়ার কারণে আমরাও মোটামুটি দাম পাচ্ছি। গত বছরে বিক্রি করলাম এখানে আমরা 6 লাখ টাকা, এবছর এখানে বিক্রি করলাম 8 লাখ টাকা। এবার পরিমিত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় আকারে বড় হয়েছে কমলা। কৃষি বিভাগ বলছে এবার এক একটি কমলার ওজন হয়েছে 200 থেকে 300 গ্রাম পর্যন্ত। বাজার দিক থেকে দেখি কিন্তু এবছর যেহেতু খরাকালীন সময় হলেও যেহেতু ভিটামিন সি উৎস হিসেবে আমাদের এই কমলার খুব চাহিদা বেশি এবং সেখানে বাজারে কিন্তু প্রতি জোড়া সাইজ অনুসারে 80 থেকে 120 টাকা পর্যন্ত বড় সাইজ, আবার ছোট সাইজ কিছু আছে যেগুলো 60 টাকা 70 টাকা, আবার ম্যাক্সিমাম। রাঙামাটিতে 800 হেক্টর জমিতে প্রায় 10,000 মেট্রিক টন কমলার উৎপাদনের লক্ষ্য রয়েছে। এবছর মোট আবাদের বাজার মূল্য 3.5 কোটি টাকার উপরে হবে বলে মনে করছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।